আজ তোমাদের শোনাচ্ছি প্রশান্ত রায় বর্মণের টেলিভিশন কেলেঙ্কারি। নসুদা বললেন, জানিস 80-র দশকের গোড়ার দিকে একসময় আমি টেলিভিশনে রেগুলার খবর পড়তাম। ওফ, সে কি আর আজকের কথা? আজ থেকে প্রায় 18 বছর আগের ঘটনা। সেই সময় আমি কাঠমান্ডু দূরদর্শন ভবনে নিউজ রিডার হিসেবে চাকরি করতাম। কিন্তু কোনো এক সন্ধ্যায় খবর পড়তে পড়তে এমন সব উদ্ভট আর মন গড়া সংবাদ পরিবেশন করেছিলাম যে গোটা কাঠমান্ডু শহরে তাই নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলাম। বললে হয়তো বিশ্বাস করবি না, কি বলবো তোদের। ঠিক সেই সময় দূরদর্শন কর্তৃপক্ষের ওপর তখন আমি এমন খেপচুরিয়াস ছিলাম, ওরকম উল্টোপাল্টা খবর বলতে একরকম বাধ্য হয়েছিলাম। তবে আমার যা স্বভাব, খ্যাপামিটা বোধহয় একটু বেশিই করেছিলাম, কারণ গোটা শহরের তামাম জনতাকে সেদিন এসা আতঙ্কিত করেছিলাম যে আমার তো মনে হয় আমার জীবনে সেটা একটা অন্যতম রোমাঞ্চকর ঘটনা। নসুদার মুখ থেকে ওরকম একটা ধুমধারাক্কা ব্যাপার শুনে আমরা কিন্তু মনে মনে বেশ খানিকটা কৌতূহলী হয়ে উঠেছিলাম। আসলে ওর কথা বলার মধ্যে এমন একটা অদ্ভুত স্টাইল, কোথায় যেন একটা গল্পের গন্ধ পাচ্ছিলাম। তাই নসুদাকে আমরা 4 বন্ধু মিলে অক্টোপাসের মতো চেপে ধরলাম। নসুদা কিন্তু একটা বিজ্ঞের হাসি দিলেন, তারপর শুরু করলেন ওর জীবনে ঘটে যাওয়া একটা বিচিত্র ঘটনা। আমি তখন পড়াশুনোর পাঠ চকিয়ে চাকরির সন্ধানে এখানে ওখানে হন্যে হয়ে ঘুরে বেড়াতাম। এমন সময় হঠাৎ একদিন খবরের কাগজের এক কোণে একটা ছোট্ট বিজ্ঞাপন লক্ষ্য করলাম। ইতিপূর্বে অবশ্যই চাকরির জন্য বিস্তর জায়গায় আবেদনপত্র পাঠিয়েছি, এখানে ওখানে নানা ধরনের কাজও করেছি, কিন্তু কোথাওই তেমন সুবিধে হচ্ছে না দেখে ঠুটো জগন্নাথ হয়ে ঘরে বসে আঙুল চুষছিলাম। তা খবরের কাগজের ওই বিজ্ঞাপন অনুযায়ী, মানে নেপালের ওই বেসরকারি দূরদর্শন সংস্থাটি তাদের বিশেষ বাংলা চ্যানেলের জন্য একজন নিউজ রিডার চাইছে দেখে পরদিন সকালেই বায়োডাটা সমেত আবেদনপত্র পাঠিয়ে দিলাম। ডাক পাবো না একরকম ধরেই নিয়েছিলাম, কিন্তু হপ্তাখানেক বাদে আবেদনপত্রের উত্তর পেলাম। আবেদনপত্রের উত্তরে সরাসরি ইন্টারভিউয়ের কথা আর বাংলা সংবাদ পাঠক হিসেবে একজন মাত্র ক্যান্ডিডেটকে বেছে নেওয়া হবে জেনে ইন্টারভিউর ঠিক 3 দিন আগে পাসপোর্ট সমেত কাঠমান্ডুর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলকাতা থেকে বাস পাল্টে সোজা শিলিগুড়ি হয়ে লাক্সারি কোচেই রওনা দিয়েছিলাম। সকাল 10টা নাগাদ শহরের ঠিক মূল কেন্দ্রে পৌঁছে বাস থেকে নেমে এলাম। সেটা ছিল শীতের সকাল। বাস থেকে নেমে সোজা হোটেল খুঁজতে বেরিয়ে পড়লাম, কিন্তু সে কর্মটি করতে গিয়েই মুশকিলে পড়লাম, কারণ এখানকার হোটেলগুলোতে যেরকম ঊর্ধ্বমুখী রেট, 300-400 টাকার নিচে ঘরই নেই। তাই সস্তার হোটেলের সন্ধানে বেরিয়ে পড়লাম। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোনো দিকেই বোধহয় আর বাকি নেই। অবশেষে 17তম ধাপ পার হয়ে 18তম হোটেলে এসে আটকে পড়া। এই হোটেলে পার ডে 70 টাকা রেট, ফুডিং আলাদা। পূর্ব দক্ষিণ খোলা, দোতলার উপর কোণের ঘর। কিন্তু ঘরে ঢুকেই হোঁচট খেলাম, কারণ দরজা আছে, হুড়কো নেই, জানালা আছে, গরাদ নেই। তাই 70 টাকার ঘরের ছিঁড়িছাদ দেখে তিতি বিরক্ত হয়ে উঠলাম। বিকেলে আর হোটেল ছেড়ে বেরুলামই না, তবে কাঠের মেঝের লম্বা ফাঁক ফোকর দিয়ে নিচের দিকে জুলজুল করে তাকিয়েছিলাম। হোটেলের লবিতে তখন বোর্ডারদের ভিড়। কাউকে দেখে হাত নাড়লাম, কাউকে দেখে ভেঙচিও কাটলাম। একটু পরে ম্যানেজারের মাথাটা টার্গেট করে 1 মগ জল ঢেলে আপাদমস্তক কম্বলে ঢেকে বিছানার উপর টান টান হয়ে শুয়ে পড়লাম। ভাগ্যিস জল ফেলা নিয়ে কোনো রকম জল ঘোলা হয়নি, তাহলেই কেলেঙ্কারির এক শেষ।
হাতে নাতে ধরা পড়লে বেধড়ক ঠ্যাঙানি খেতাম। পরদিন সকালেই হোটেল ছেড়ে পালাবার মতলব ভাজলাম, কারণ পকেটের অবস্থা বেশ খারাপ। মাত্র 500 টাকা সম্বল করে ইন্টারভিউ দিতে আসা। কিন্তু পরে ভাবলাম, এখানকার হোটেলগুলোতে থাকা খাওয়ার যেরকম চার্জ, ইন্টারভিউ দেওয়া পর্যন্ত বোধ করি থাকতে পারবো না। এই ভেবে পরদিন সকালে মশারি খাটানোর দড়িতে বেঁধে অ্যাটাচিটাকে জানলা গলিয়ে টপকে দিলাম। তারপর সবার অলক্ষ্যে অ্যাটাচি সমেত পেছনের গেট দিয়ে সটকে পড়া। ধরা পড়ার সম্ভাবনা যদিও কম, কারণ নিউ রোডের ওই হোটেলের রেজিস্ট্রি খাতায় নিজের ভুয়ো নাম ঠিকানা রেখে এসেছিলাম। তা হোটেল ছেড়ে তো বেরিয়ে এসেছিলাম, কিন্তু এখন আমি যাই কোথায়? একে তো নতুন জায়গা, তার উপরে কাউকে চিনিও না, জানিও না। তাই হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এলাম। এক সময় হক মার্কেটের কাছে পার্কের মতো একটা ফাঁকা জায়গা দেখে সেখানেই পা ছড়িয়ে লম্বা হলাম। দুপুর পর্যন্ত শুয়ে বসে সেখানেই কাটিয়ে দিলাম। ঘন্টা দুয়েক বাদে ধীরে সুস্থে উঠতে যাব, ঠিক এমন সময় ঘাড়ের কাছে একটা চেনা কণ্ঠস্বর শুনতে পেলাম। কি ব্যাপার নসু, তুই এখানে? ডল পুতুলের মতো ঘাটটাকে ফেরাতেই আমার ছেলেবেলাকার বন্ধু গুবলোকে দেখে আমি তো অবাক। গুবলো বললে, কবে এলি? আমি বললাম, পরশু সন্ধ্যায়। তা কাঠমান্ডুতে হঠাৎ কি ব্যাপার? আমি আমার ইন্টারভিউর কথা আর সেই সঙ্গে হোটেলের সমস্যার কথা গুবলোর কাছে কবুল করলাম। গুবলো বললে, দেখ, এটা কোনো সমস্যা নাকি, তুই আমার সঙ্গে চল। সে না হয় যেতে পারি, কিন্তু যাবোটা কোথায়? আগে আপাতত আবার পচা মামার ডেরায়। আধ ঘন্টার মধ্যে গুবলোকে সঙ্গে করে পশুপতিনাথ মন্দিরের কাছে মামাবাবুর সেই ভাড়া বাড়িতে গিয়ে পৌঁছলাম। গুবলোর মামাবাবু অবশ্যই আমার আগে থাকতেই চেনা। আমরা যখন গুবলোদের মানিকতলার বাড়িতে ভাড়া থাকতাম, সেই সময় ওদের বাড়িতে ভদ্রলোককে প্রায় দেখতাম। বয়স্ক মানুষ, কেলোমুখ হনুমান মার্কা চেহারা। জীবনে কত কী করেছেন, ব্যবসা করেছেন, চাকরি করেছেন, কিন্তু কোনোটাতেই সফল হননি। গুবলোর মুখে পচা মামার সম্পর্কে অনেক কথা জানতে পারলাম। পচা মামা এখানে ভাগ্যান্বেষণে এসে কাঠমান্ডু বার্তা বলে একটা বাংলা সাপ্তাহিক পত্রিকা চালাচ্ছেন, কিন্তু ভদ্রলোকের নসিব খারাপ, কাগজের তেমন কাটতি নেই। এদিকে ব্যাংক থেকে 30,000 টাকার মতো লোনও করে ফেলেছেন। এখন যা অবস্থা, ঘটিবাটি বিক্রি হবার জোগাড়। সেই পচা মামার কথায় আমি মরমে মরমে মরে গেলাম। সেদিন খেতে বসে পচা মামাকে বললাম, মামাবাবু, আপনি অত ভেঙে পড়বেন না, আজ থেকে আমি আপনার কাগজের জন্য নিজের জীবন উৎসর্গ করলাম। পরদিন সকালেই ঘুম থেকে উঠে পচা মামার অনারে একটা দুঃসাহসিক পরিকল্পনার কথা ভেবে রাখলাম। পরশু সকালের ইন্টারভিউয়ে কোনো রকমে যদি নিউজ রিডার পদে উতরোতে পারি, তাহলে হয়তো কিছু একটা ঘটাতে পারি। মা বাবুর কাগজের ব্যবসাটাকে নতুন করে চাগাতে পারি। দেখা যাক পরিবেশ আর পরিস্থিতি অনুযায়ী মতলবটা কিভাবে কাজে লাগাতে পারি। পরদিন সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। সময়টা যেহেতু আন্দাজ করতে পারিনি, তাই ঘুম থেকে উঠে একটু গড়িমসি করছিলাম। বাক্সিংয়ের মতো গোটা 2 লম্বা লম্বা হাই তুলে পরপর 2 কাপ চা খেলাম। একটু পরে জানলা খুলে পাহাড়ে ঘেরা কাঠমান্ডু শহরের আহামরি প্রাকৃতিক দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করলাম। হঠাৎ ঘড়ির দিকে চোখ যেতে আটকে উঠলাম। ধর্মর করে উঠে বসলাম। বিদ্যুৎ গতিতে বাথরুমে গেলাম। ঝড়ের গতিতে পোশাক বদলালাম। তারপর স্পুটনিক গতিতে ব্রেকফাস্ট সেরে হুড়মুড় করে বেরিয়ে পড়া। সামনেই রাস্তা। বকের মতো লম্বা লম্বা পা চালিয়ে বাস স্ট্যান্ডে এলাম।
একে তাকে জিজ্ঞেস করে সোজা টিভি সেন্টারগামী একটা অটোরিকশায় চড়ে বসলাম। আধ ঘন্টা বাদে অটোরিকশা থেকে নেমে এলাম, কিন্তু সামনের দিকে অর্থাৎ রাস্তার উল্টো দিকে যেতেই আটকে উঠলাম। কি আশ্চর্য, আমি কোথায় এলাম? এ তো দেখছি টিবি জেনারেল রিসার্চ সেন্টার। আসলে দোষ আমারই, অটোওয়ালার নয়। ভুল করে তাড়াহুড়োতে টিভির বদলে টিবি উচ্চারণ করেছিলাম। এদিকে ইন্টারভিউ শুরু হতে বোধহয় অল্পই বাকি। হাত ঘড়িটাও ভুলবশত সঙ্গে আনিনি, তাই একটা ঘড়ির দোকানে এসে এক পলক চোখ বোলালাম। কিন্তু তিনটে দেওয়াল ঘড়িতে 3 রকম সময় দেখলাম, কোনোটাতে 8টা, কোনোটাতে 3টে, কোনোটাতে আবার 10টা। তাই 3টেকে মিলিয়ে একটা অ্যাভারেজ সময় বার করলাম। অ্যাভারেজ অনুযায়ী ঘড়িতে এখন 7টা, সুতরাং সময়টা যদি এখন সন্ধে 7টাই হয়, তবে তো ইন্টারভিউটা এতক্ষণে শেষ হয়ে যাবার কথা। সেদিন অবশ্যই টেলিভিশন সেন্টারে সময় মতোই পৌঁছতে পেরেছিলাম, তবে এখানকার ছিটগ্রস্ত বৃষ্টিকে যেহেতু ভয় পাচ্ছিলাম, তাই আগে থাকতেই ডাকব্যাকের রেনকোটটাকে গায়ে চাপিয়ে নিয়েছিলাম। এই মুহূর্তে পায়ে আমার গামবুট, মাথায় টুপি, এক বগলে ফাইল আর অন্য বগলে ছাতা। গম্ভীরভাবে অটোরিকশা থেকে নেমে এলাম। নুড়ি ফেলা পাথরের রাস্তা ধরে গটগট করে হেঁটে গেলাম। টিভি সেন্টারের মেন গেট পার হয়ে সেখান থেকে কোথাও না থেমে 2-4 জন অজানা অচেনা স্টাফকে হাই হ্যালো করে সোজা রিসেপশন কাউন্টারে রিপোর্ট করলাম। ছাড়া আধ ঘন্টা বসে থাকার পর ডাক পেলাম। ঘড়িতে তখন 1টা বাজে। সঙ্গে সঙ্গে ইয়েস স্যার বলে দরজার দিকে হুড়মুড় করে দৌড়ে গেলাম। তারপর গুড মর্নিং বলে মিলিটারি কায়দায় একটা স্যালুট ঠুকে ঘরের মধ্যে ঢুকে পড়া। কিন্তু ঘরে ঢুকেই হোঁচট খেলাম, কারণ ইন্টারভিউ বোর্ডের যে 3 জন ব্যক্তিত্বকে চোখের সামনে দেখতে পেলাম, তাদের একজন টেরা, একজন ঢ্যাঙা আর একজনের আবার কাঠের পা। যাই হোক, ঘরে ঢুকেই একটা 5 ইঞ্চি গদিমোড়া সোফার উপর ঝপাং করে বসে পড়লাম। বসা তো নয়, যেন ব্যাঙের মতো 3 ফুট উঁচুতে লাফিয়ে ওঠা। আর তারপরই সোফায় বসে ছাড়পোকার কামড় খেতে খেতে একটা প্রশ্ন শুনলাম, আপনার নাম? কথাটা আমাকেই বলা হলো কিনা ঠিক বুঝলাম না, কারণ ইন্টারভিউ বোর্ডের টেরা মতন ভদ্রলোকটিকে যেভাবে জানলার দিকে মুখ করে প্রশ্ন করতে দেখলাম, আমিও সেই পথটিই বেছে নিলাম, অর্থাৎ জানলামুখো হয়ে উত্তর দিলাম। আমি আমার নাম, বাবার নাম, এমনকি লাস্ট 14 জেনারেশন অর্থাৎ ঈশ্বর অমুক রায়, তস্যপুত্র তমুক রায়, এসব বলে প্রায় সব কটার নাম উগরে দিলাম। একটুক্ষণ চুপচাপ, একটু বাদে আবার প্রশ্ন, আচ্ছা, এর আগে কোথাও চাকরি করেছেন? প্রায় 25টা স্যার। কোথায় আর কী কী ধরনের কাজ? আগে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কোনোটাই বোধহয় বাকি নেই। ভেরি গুড। আচ্ছা, একজন ভালো সংবাদ পাঠকের কী কী গুণ থাকা দরকার? ভাষা জ্ঞান, সময় জ্ঞান, স্পষ্ট উচ্চারণ আর ফটোজেনিক ফেস। আর কিছু? ভেরি সিম্পল, সুন্দর কণ্ঠস্বর ছাড়াও একটু একটু প্লে অ্যাক্টিংও। কীরকম? ধরুন, আমি যখন বিশেষ মানুষের মৃত্যু সংবাদ টেলিভিশনের পর্দায় ঘোষণা করছি, তখন কিন্তু গলাটাকে একদম খাদে আনছি। আবার যখন কোনো গুরুত্বপূর্ণ নিউজ সরাসরি প্রেজেন্ট করছি, গলাটাকে তখন উচ্চ গ্রামে তুলে জোরালো করছি। সেক্ষেত্রে আবেগের ব্যাপারটা ছেড়ে ফেলেছি। দ্যাট ইজ প্লে অ্যাক্টিং। মিস্টার রায়, বলুন। আপনার বক্তব্যের প্রায় সবটুকু মেনে নিচ্ছি, কিন্তু এখানে একটা পয়েন্ট শুধু অ্যাড করছি। কোনটা স্যার? আমি কিন্তু পেশেন্সের কথা বলছি। ঠিক বুঝলাম না, বুঝিয়ে বলুন। ছারপোকার কামড় খেয়ে আপনাকে কিন্তু আর 5 জনের মতো সোফায় বসে এতটুকুও নড়তে দেখিনি।
আসলে আমরা যারা লাইভ নিউজ পরিবেশন করি অনেক সময় গাল চুলকানি, পিঠ চুলকানি, এমনকি মশার উৎপাত পর্যন্ত সহ্য করি। এনিহাউ, একমাত্র ক্যান্ডিডেট হিসেবে আপনাকে হয়তো কনসিডার করতে পারি, কারণ ছাল পোকার কামড় খেয়ে অতক্ষণ ধরে ইন্টারভিউ দেওয়া চারটিখানি ব্যাপার নয়। এখন 1 সপ্তাহ যাক, আপনাকে আমরা খুব শিগগির চিঠি দিয়ে জানাচ্ছি। কিন্তু 1 সপ্তাহ গড়ালো না, ঠিক 4 দিনের মাথায় বাদামি না খামে মোড়া একটা লম্বা খাম হাতে পেলাম। খামটাকে না খুলেই বুঝতে পারলাম এটা সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার। সেটাকে খুলেই আনন্দে লাফিয়ে উঠলাম, হুররে! এক চক্কর নেচেও নিলাম, আর তারপর দড়ি ছেঁড়া বাছুরের মতো লাফাতে লাফাতে পরদিন সকালেই টেলিভিশন সেন্টারে গিয়ে হাজির হলাম। তা প্রথম দিনের প্রোগ্রাম অবশ্যই খুব খারাপ হয়নি, বেশ জোরালো গলায় আর স্বতঃস্ফূর্তভাবে খবর পড়েছিলাম। 10 মিনিটের মতো খবর পড়ে আলতো হেসে শেষ করলাম। তো এইভাবে বেশ কিছুদিন চলার পর হঠাৎ একদিন একটা বিতর্কিত ব্যাপারে জড়িয়ে পড়লাম। ব্যাপারটা আর কিছুই নয়, রোজকার মতো সেদিনও খবর পড়ছি। প্রায় পুরোটা শেষ করে যখন আবহাওয়ার খবর পড়ে উঠতে যাচ্ছি, এমন সময় মনিটরের হাতের ইশারায় বুঝতে পারলাম খবর শেষ হতে এখনো 1 মিনিট বাকি। সুতরাং কি আর করি, হেডলাইনগুলো আরেকবার রিপিট করলাম, কিন্তু তাতেও দেখি 30 সেকেন্ডের মতো বাকি। এই অবস্থায় আমি কিন্তু দমলাম না, ওরই মধ্যে একটা বুদ্ধি বার করলাম। বানিয়ে বানিয়ে একটা নৌকা ডুবি আর তার সঙ্গে একটা রোমহর্ষক খুনের ঘটনা গম্ভীরভাবে বলে গেলাম। বাইরে বেরোতেই দেখি সে এক হই হই কাণ্ড। কাঠের পাওয়ালা সেই ডিরেক্টর ভদ্রলোক আমাকে ডেকে পাঠালেন। আমাকে দেখে ধমকে উঠলেন, বললেন, হেই মিস্টার, ওইসব খুনটুনের ব্যাপার আপনি পেলেন কোথায়? কিছুই না, একটুখানি টাইম মেকআপ দিচ্ছিলাম স্যার। ভদ্রলোক যেন ফেটে পড়লেন, বললেন, বাট হাউ অ্যাবসার্ড! কেন টাইম মেকআপের জন্য রিলিভ মিউজিককে বাঁচানো যেত না? এই বলে চেয়ার ছেড়ে উনি যখন উঠে দাঁড়াতে গেলেন আর কাঠের পা দিয়ে মেঝেতে শক্রোধে পা ঠুকতে গেলেন, হঠাৎ পা হড়কে সিনেমার স্লো মোশন দৃশ্যের মতো আস্তে আস্তে একপাশে কাত হয়ে গেলেন। তারপর মেঝেতে স্লিপ কেটে দড়াম করে উল্টে গেলেন। 10-12 সেকেন্ডের আগে উঠতে পারলেন না। ব্যাস, সেই শুরু কর্তৃপক্ষের চোখে। তারপর থেকে আমি একেবারে চক্ষুশূল হয়ে দাঁড়ালাম। একবার তো হাত পা ছুড়ে এমন কায়দায় খবর পড়েছিলাম, সে যাত্রা শোকজের হাত থেকে কোনো রকমে বেঁচে গেলাম। কিন্তু আমি যে প্রকাশ্য রাজপথে ব্যাংক ডাকাতি আর মারমুখী জনতার উত্তেজনাটা বোঝাতে গিয়ে হাত পা ছুঁড়েছি, কর্তৃপক্ষকে যদি সেটা বোঝাতে পারতাম। তো এইভাবে বেশ কিছুদিন চলার পর, অর্থাৎ কিছুদিনের মধ্যেই আমি সংবাদ পাঠকের চাকরিতে বীতশ্রদ্ধ হয়ে উঠলাম। কর্তৃপক্ষের বিরুদ্ধে মনে মনে হাজার একটা মন্দ বাক্য প্রয়োগ করতাম। কখনো কখনো খবর পাঠ করতে গিয়ে ইচ্ছে করেই খবরের মাঝপথে আলতো একটা হাঁচি কিংবা চোখ বুজে লম্বা লম্বা হাই তুললাম। সেক্ষেত্রে আমার যুক্তি একটাই, আরে বাবা, জৈবিক ব্যাপারগুলো তো আর এড়ানো যায় না। এদিকে পচা মামার অবস্থা খারাপ। কাগজের কাটতি দেখে বুঝতে পারলাম কারবার টারবার উঠে যাবার জোগাড়। এমতো অবস্থায় ভদ্রলোককে আমি ভরসা জোগালাম আর পরদিন সকাল থেকেই তোড়জোড় শুরু করে দিলাম। গুবলোকে আমার গোটা পরিকল্পনার কথা আগেই জানিয়ে রেখেছিলাম। সেই মতো গুটি কয়েক জিনিসপত্র জোগাড় করে রাখলাম। জিনিসপত্র বলতে আর কি, একটা কালো ম্যাঙ্কি ক্যাপ, এক মুঠো ভুসোকালি, এক জোড়া কালো দস্তানা আর একটা পা ঢাকা কালো আলখাল্লা। সব কিছু জোগাড় যন্ত্র হয়ে যাবার পর গুবলোকে সঙ্গে করে পরদিন সকালে দূরদর্শন ভবনে গিয়ে হাজির। সেখানে গিয়ে ওখানকার প্রায় সবকটা ডিপার্টমেন্ট ঘুরিয়ে দেখিয়ে দিলাম। অত বড় একটা চত্বরে কন্ট্রোল রুম, কোথায় অ্যানাউন্সার বুথ, কোথায় বা ইঞ্জিনিয়ারিং সেকশন, জায়গাগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিলাম। এই সব করতেই 2 দিন সময় লেগে গেল। আসল ঘটনার আগের দিন রাত্রিরে আমি পচা মামাকে নিয়ে পড়লাম। একটা
প্রায়ান্ধকার ঘরে পচা মামার গায়ে আলখাল্লা চাপিয়ে সেই অবস্থায় ভদ্রলোককে কি কি করতে হবে সেই ব্যাপারে নির্দেশ দিলাম। পচা মামা কিন্তু এরকম সংসার দিয়ে প্রথমে কিছুতেই রাজি নয়, কিন্তু আমি আর গুবলো যখন সব কথা জানিয়ে মামাবাবুকে চেপে ধরি, উনি আর না করতে পারলেন না। পচা মামা রাজি হলেন। আমিও আশ্বস্ত হয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এদিকে ঘটনার আগের দিন রাত্রির থেকে আমি দারুণ টেনশনের মধ্যে ছিলাম। মনের মধ্যে সবসময় একটা কি হয় ভাব। যাই হোক, পরদিন বিকেলে সদল বলে বেরিয়ে পড়লাম। পচা মামা আর গুবলোকে ওয়েটিং রুমে বসিয়ে স্টুডিওর ভেতরে ঢুকে পড়লাম। ঘড়িতে তখন সন্ধে 7টা বাজে। রাত 8টা নাগাদ আমার প্রোগ্রাম। নির্দিষ্ট সময় বুথে ঢুকলাম, গলাটাকে একবার খাঁকড়ে নিলাম। তারপর দুগ্গা বলে খবর পড়ার বদলে হঠাৎ লঙ্কা কাণ্ড শুরু করে দিলাম। একটা ফুলস্কেপ কাগজে মন গড়া কতগুলো খবর আগে থেকেই লিখে রেখেছিলাম। সেই মন গড়া আর উদ্ভট সংবাদগুলো এক এক করে বলে গেলাম। প্রথমেই আমি আগামীকাল কাঠমান্ডু বন্ধ বলে একটা ভয়ঙ্কর গুলপট্টি ছাড়লাম। তারপরেই শেয়ার মার্কেটের বাজার দর নিয়ে পড়া। কোনোটার দর চচ্চর করে উঠিয়ে দিলাম, কোনোটাকে আবার ইচ্ছে মতো তত্তর করে নামিয়ে দিলাম। এরপরেই উড়ান চলাচল সংবাদ। একটা দিল্লিগামী এয়ারবাস বিমানকে ক্যান্সেল করে আমি যখন দম নিচ্ছি, এমন সময় পেছনে তাকিয়ে ভড়কে গেলাম। 2-3 জন স্টাফকে কোমরে হাত দিয়ে উঠে দাঁড়াতে দেখে থমকে গেলাম। তখনই চিৎকার করে পচা মামাকে ডেকে পাঠালাম। মামাবাবু তো তখন তৈরিই ছিলেন। আমার নির্দেশ মতো সেই সময় বাথরুমে ছিলেন। হঠাৎ ভোল পাল্টে বেরিয়ে এলেন। তারপরেই শুরু হলো আসল খেল। পচা মামার তখন সে কি মূর্তি! একে তো ভল্লুকের মতো মিশ কালো চেহারা, তার উপর গোটা মুখে ভূষকালি, মাথায় মাংকি ক্যাপ, গায়ে আবার কালো আলখাল্লা। তা ওরকম একটা হুন্ডো মার্কা চেহারা দেখে চারদিকে তখন লন্ডভন্ড অবস্থা। ব্যাস, মুহূর্তেই ঘরের মধ্যে যেন একটা সাইক্লোন বয়ে গেল। মা বাবুর সেই তেড়ে আসা হাবভাব আর ছিঁড়িছাড় দেখে উদ্ভ্রান্তের মতো 2-4 জন ঘর থেকে ছিটকে বেরিয়ে এলো। কেউ কেউ টেবিলের নিচে সেধিয়ে গেল, কেউ আবার বাবা গো ভূত বলে অজ্ঞান। তো এই যখন অবস্থা, আমি তখন টেলিভিশন স্ক্রিনের সামনে মিথ্যের ফুলঝুরি ছুটিয়ে চলেছি। এক মুহূর্তও দম ফেলার ফুরসত নেই। আবহাওয়া বার্তায় এক পলক চোখ বুলিয়ে আমি যখন ঘন্টায় 180 মাইল বেগে তুমুল ঝড় তুলে সমুদ্র উপকূলবর্তী মানুষজনকে বিভ্রান্ত করছি, এমন সময় পেছন থেকে একটা কোৎকা খেলাম। 82 শিক্ষায় ওরকম একটা জবরদস্ত কোৎকা খেয়ে ভরে ডাকা মুরগির মতো কোকিয়ে উঠলাম। আর তখনই হতভম্ব হয়ে পেছনে তাকিয়ে বার্তা সম্পাদক মিস্টার ল্যাংকে দেখে ফুঁসে উঠলাম। তা কোৎকা টোৎকা অবশ্যই আমিও মারতে পারতাম, কিন্তু নামের সঙ্গে ম্যাচিং করে ল্যাকব্যাগে চেহারার মিস্টার ল্যাংকে মোক্ষম একটা ল্যাঙ্গি মারলাম। কিন্তু লাখ খারাপ, ভারতীয় শুটারদের মতো লক্ষ্যভ্রষ্ট হয়ে গ্রেনাইট পাথরের পিচ্ছিল মেঝেতে আছাড় পড়লাম। তারপর শুরু হলো আমার স্যাররা খাবার পালা। স্কেটিং করার মতো জুতোর টানে স্যাররা খেতে খেতে ওয়েটিং রুমের ঢালু মেঝে পেরিয়ে গেলাম। এরপর 1 মিনিটও লাগলো না, পচা মামাকে পালাতে বলে গ্যালোপিং ট্রেনের মতো তীব্র গতিতে এগিয়ে গেলাম। তারপর মিস্টার ল্যাংকে টাটা করে লম্বা করিডর হয়ে সাঁই সাঁই করে বেরিয়ে আসা। বাইরে তখন কেলোকুচ্ছিত নিবিড় অন্ধকার। স্টুডিও চত্বরের বেশ কিছু বৈদ্যুতিক আলো গুবলোকে দিয়ে গোড়া থেকেই নিভিয়ে রেখেছিলাম, তাই রক্ষে। তা না হলে অত লোকের মাঝখানে এতক্ষণ হয়তো সদল বলে ধরাই পড়ে যেতাম। তারপর আর কি, কলকাতায় ফিরে পরে শুনেছিলাম দূরদর্শন কেন্দ্রে সেদিন আমি যে সমস্ত বুমেরাং খবর টিভির পর্দায় ঘোষণা করেছিলাম, তাই নিয়ে নাকি গোটা কাঠমান্ডু শহরে দারুণ হইচই ফেলে দিয়েছিলাম। সেটাই স্বাভাবিক, কারণ 180 মাইল বেগে তুমুল ঝড়ঝঞ্ঝা, দিল্লিগামী এয়ারবাস বিমান ক্যান্সেল, কাঠমান্ডু বন্ধ, এগুলো তো আর চারটিখানি ব্যাপার নয়। তবে ফেরার আগে পচা মামার জন্য মোক্ষম একটা সারপ্রাইজ রেখে এসেছিলাম।
সেটা হলো এই, আসলে খ্যাপাই হই কিংবা বাউন্ডিলেই হই, কাঠমান্ডু বার্তায় বুমেরাং খবরগুলো সাপ্লাই করে পচা মামাকে ঋণমুক্ত করেছিলাম। 7 দিনে প্রায় 1000 আস্টেক কপি বিক্রি হওয়ায় মামাবাবুর সেই ব্যাংক লোন শোধ করে দিয়ে এসেছিলাম।